আসসালামু আলাইকুম ভাই। আমি জানি না আপনি এই মেইলটা পড়বেন কিনা। আপনার চ্যানেলের কত সাবস্ক্রাইবার, প্রতিদিন কত মেইল আসে আমি বুঝি, কিন্তু ভাই আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখছি না। রাত তখন ৩টা বাজে। দুবাইয়ের এই ছোট্ট ফ্ল্যাটে আমি একা বসে আছি। বাইরে মরুভূমির বাতাস বইছে। ভাই ঘরের ভেতরটা কেমন যেন একটা ভার সবসময় ভার কাজ করে, যেন কেউ একজন আছে, দেখা যাচ্ছে না কিন্তু আছে। আমার নাম ফারহান, বয়স ২৭, সিলেটের ছেলে আমি। ৪ বছর আগে দুবাই এসেছিলাম স্বপ্ন নিয়ে। ভেবেছিলাম কয়েক বছর কাজ করব, টাকা জমাবো, দেশে ফিরে একটা ছোট্ট ব্যবসা করব, বিয়ে করব, বাবা মাকে নিয়ে সুখে থাকব। কিন্তু ভাই সব শেষ হয়ে গেছে। না, আমি মরে যাইনি, কিন্তু কখনো কখনো মনে হয় বেঁচে থাকাটাই হয়তো আসল শাস্তি। যা হয়েছে আমার সাথে সেটা আমি কাউকে বলতে পারি না। বাংলাদেশে মা আছেন, তাকে বললে তিনি ভেঙে পড়বেন। বন্ধুরা ভাববে পাগল হয়ে গেছি হয়তো। দুবাইয়ের বাঙালি কমিউনিটিতে এসব বললে হাসাহাসি করবে, কিন্তু আপনার চ্যানেলে যারা গল্প বলেন তারা বিশ্বাস করেন এবং আপনি বিশ্বাস করেন, তাই আজ রাতে সাহস করে লিখতে বসেছি। ভাই ও বোনেরা, আমি এই মেইলটা পেয়েছিলাম গত মাসে। ফারহান ভাইয়ের সাথে পরে ফোনে কথা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন গল্পটা বলার। নাম পরিবর্তন করা হয়নি। তিনি নিজেই বলেছেন নাম লুকানোর আর কোনো কারণ নেই। তার কণ্ঠে যে ক্লান্তি ছিল সেটা আমি কোনোদিন ভুলবো না। এখন তার গল্পটা হুবহু বলছি, তার নিজের ভাষায়, তার নিজের অনুভূতিতে। দুবাই শহরটা রাতে যেমন জ্বলে সেটা না দেখলে বোঝা যাবে না। আমি যখন প্রথম এসেছিলাম, প্লেন থেকে নামার আগে জানালা দিয়ে দেখেছিলাম নিচে আলোর সমুদ্র। মনে হচ্ছিল পৃথিবীর অন্য কোনো গ্রহে নামছি। মরুভূমির বুকে গড়ে ওঠা একটা স্বর্ণের শহর। সিলেটের ছোট্ট গ্রাম থেকে আসা একটা ছেলের জন্য এটা ছিল অন্য জগৎ। বাবা মারা গিয়েছিলেন যখন আমার বয়স ১৯। ঋণের বোঝা রেখে গিয়েছিলেন। মা একা ৩ ভাই বোনকে মানুষ করেছেন। আমি বড়, তাই দায়িত্বটাও আমার ঘাড়েই বেশি। ভিসা হতে ২ বছর লেগেছিল। একটা কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজারের চাকরি। বেতন মাসে বাংলাদেশি টাকায় প্রায় ৫০,০০০। সেই সময়ের জন্য এটা অনেক। প্রথম বছরটা ছিল খুব কঠিন। দুবাইয়ের গরম যারা দেখেনি তারা বুঝবে না। গ্রীষ্মকালে বাইরে দাঁড়ালে মনে হয় চুলার সামনে দাঁড়িয়ে আছি। বালির ঝড় উঠলে দিনের বেলাও অন্ধকার হয়ে যায়। চোখে, নাকে, মুখে বালি ঢোকে। থাকতাম একটা শ্রমিক ক্যাম্পে, ছোট্ট ঘরে ৮ জন, বাথরুম শেয়ার্ড। রাতে কেউ নাক ডাকতেন এত জোরে যে ঘুম হতো না, কিন্তু এসব কষ্ট আমি মেনে নিয়েছিলাম, কারণ লক্ষ্যটা ছিল স্পষ্ট। ১.৫ বছরের মাথায় কোম্পানির প্রমোশন হলো, বেতন বাড়লো, একটু ভালো মেসে উঠে গেলাম। দেইরা এলাকায় ৪ জন থাকি এখন। রান্নাবান্না নিজেরাই করি। একটু মানবিক জীবন। রুমমেটদের মধ্যে একজন ছিল রাশেদ, বয়সে আমার ২ বছরের বড়। একই কোম্পানিতে কাজ করে। প্রথম দিকে মনে হতো ভালো মানুষ, হাসি খুশি মিশুক, কিন্তু ধীরে ধীরে বুঝলাম রাশেদের ভেতর কেমন একটা জিনিস আছে, হিংসা। আমার প্রমোশন হওয়ার পর থেকে সে একটু বদলে গেল। আগে আমার সাথে খেত, আড্ডা দিত, সেটা কমে গেল। আমার কথার মাঝে মাঝে কেমন একটা বিদ্রূপের সুর আসতো তার কণ্ঠে। আমি গায়ে মাখতাম না, ভাবতাম মানুষের স্বভাবই এরকম। রাশেদের হিংসা একটা বিশেষ পথ নিয়েছে। তারপর ঘটনাটি শুরু হয়েছিল একটা বৃহস্পতিবার রাতে। দুবাইতে বৃহস্পতি শুক্র সাপ্তাহিক ছুটি। সেদিন রাতে অফিসের কিছু কাগজপত্র নিয়ে কাজ করছিলাম ঘরে। রাশেদ বাইরে গিয়েছে, বলেছিল বন্ধুর বাসায় যাবে। রাত ১১টার দিকে রাশেদ ফিরল। আমি খেয়াল করলাম সে এসে সরাসরি তার বিছানার নিচে কি একটা রাখলো। আমি সরাসরি তাকাইনি, কিন্তু দেখলাম। তারপর বাথরুমে গিয়ে হাত ধুলো অনেকক্ষণ, বের হয়ে সরাসরি শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। সেদিন রাতে ঘুমাতে গেলাম। সেই রাতে প্রথম অদ্ভুত জিনিসটা হলো, রাত আনুমানিক ২টা। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দে চোখ খুলে গেল। শব্দটা ছিল কেউ যেন ঘরের কোনায় দাঁড়িয়ে ফিসফিস করছে, খুব আস্তে কিন্তু স্পষ্ট। চোখ খুলে কিছুই দেখলাম না, অন্ধকার। রাশেদ ঘুমাচ্ছে। অন্য ২ রুমমেট, সালাম ভাই আর কালাম, তারাও ঘুমাচ্ছে।
মনে হলো স্বপ্ন দেখেছি। পানি খেতে উঠলাম, রান্নাঘরে গেলাম, গ্লাসে পানি ঢালছি। তখন খেয়াল করলাম রান্নাঘরের ছোট জানালাটায় কি যেন একটা ছায়া পড়লো। এত রাতে বাইরে কেউ নেই, 4 তলার জানালার বাইরে থেকে ছায়া পড়ার কথাও না। আমি ফ্রিজ হয়ে গেলাম। ছায়াটা 1 সেকেন্ড থাকলো, তারপর চলে গেল। আমি নিজেকে বললাম বাইরে কোনো হয়তো পাখি ছিল বা গাছের ডাল, অথবা আমার চোখের ভুল হয়তো। ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আর এলো না সেভাবে। পরদিন সকালে কিছু মনে রাখলাম না। ব্যস্ত দিন ছিল, কিন্তু পরের রাতে আবার সেই ফিসফিসানি। এবার একটু স্পষ্ট, কিন্তু ভাষা বুঝতে পারলাম না। আরবি না বাংলা, বাংলা না আরবি, কি যেন একটা। তৃতীয় রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা সরু গলিতে হাঁটছি, দুপাশে উঁচু উঁচু দেয়াল। রাত, চাঁদ নেই, শুধু একটা দুর্বল আলো কোথাও থেকে আসছে। হঠাৎ পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, ফারহান। কণ্ঠটা চিনলাম, বাবার কণ্ঠ। বাবা মারা গেছেন 8 বছর আগে। তারপর আমি ঘুরে তাকালাম, দেখি কেউই নেই পিছনে, শুধু সেই সরু গলি। আর গলির শেষে একটা দরজা, কালো দরজা, সেটা একটু একটু খুলছে। ভয়ে চিৎকার করতে গেলাম, গলা দিয়ে শব্দ বের হলো না। তারপর ধরফর করে ঘুম ভাঙলো। ঘেমে সারা শরীর ভিজে গেছে। বাথরুমে গিয়ে মুখে পানি দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মুখটা আমার চেনা, কিন্তু চোখের নিচে কালো দাগ, যেন সপ্তাহ ধরে ঘুমাইনি। এই স্বপ্নটার কথা কাউকে বললাম না, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা অস্বস্তি জমতে শুরু করলো। এরপর প্রায় 10 দিন স্বাভাবিক কাটলো। আমি ভাবলাম ঠিক হয়ে গেছে, হয়তো কাজের চাপে মস্তিষ্ক একটু বিগড়ে গিয়েছিল। কিন্তু একাদশ দিনে সেই বৃহস্পতিবার আসল ঘটনা ঘটলো। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি রাশেদ ঘরে নেই। সালাম ভাই আর কালাম ভাই বাজার করতে গেছে। আমি একা। কাপড় ছাড়তে গিয়ে দেখলাম আমার বিছানার নিচে কি একটা। মেঝেতে হাঁটু গেড়ে বসে টর্চ জ্বালালাম। একটা কাপড়ে মোড়ানো কিছু একটা, সুপারির মতো সাইজ। আমার হাত কাঁপছিল। তারপর কেন যে তুললাম আজও বুঝি না। কাপড়টা খুললাম, ভেতরে একটা ছোট্ট মাটির হাতে তৈরি, অদ্ভুতভাবে মানুষের আকৃতির, কালো সুতো দিয়ে পুরো শরীর পেঁচানো, মাথার জায়গায় কিছু চুল লাগানো। পুতুলটার পেটে একটা সুই গাঁথা, আর পুতুলের গায়ে আরবি হরফে কি যেন লেখা। আমি কি দেখেছি বুঝলাম না প্রথমে, তারপর বুঝলাম এটা তাবিজ না, এটা জাদু, কালো জাদু। আমার বিছানার নিচে আমার অজান্তে কেউ এটা রেখে গেছে। তারপর হাত থেকে পুতুল পড়ে গেল। আমি পেছনে সরে গেলাম, কিন্তু পড়ে যাওয়ার সময় পুতুলের গায়ে কালো সুতোর একটা টুকরো আমার হাতের তালুতে লেগে রইল। আমি সেটা খেয়াল করলাম না সাথে সাথে। পরে বুঝলাম সেই একটা স্পর্শই যথেষ্ট ছিল। পুতুলটা সেদিন রাতে একটা পলিথিনে মুড়িয়ে বাইরের ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। রাশেদকে জিজ্ঞেস করিনি সেদিন। ভয় ছিল, রাগও ছিল, কিন্তু বুক কাঁপছিল। সেই রাত থেকে সব শুরু হলো। প্রথম রাত, ঘুমের মধ্যে একটা চাপ অনুভব করলাম, যেন কেউ বসে আছে। নড়তে পারছি না। চোখ খোলার চেষ্টা করছি, কিন্তু খুলছে না। চিৎকার করতে চাইছি, গলা বন্ধ। শুধু শুনতে পাচ্ছি একটা শ্বাসের শব্দ, আর কানের পাশে গরম শ্বাস, পশুর মতো গন্ধ। 5 মিনিট, 10 মিনিট, কতক্ষণ ছিলাম সেই অবস্থায় জানি না। হঠাৎ সব ছেড়ে গেল। ধরফর করে উঠে বসলাম। ঘরে কেউ নেই। রাশেদ ঘুমাচ্ছে, কামাল ঘুমাচ্ছে, সালাম ভাইও ঘুমাচ্ছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার বুকে এখনো সেই চাপের অনুভূতি। পরের দিন অফিসে গেলাম। কাজে মন বসছে না। একটা অদ্ভুত মাথা ব্যথা, চোখে ঝাপসা লাগছে মাঝে মাঝে। দুপুরে সহকর্মী মিলন ভাই বললেন, ফারহান, তোর চেহারা কেমন হয়ে গেছে রে, রাতে ঘুম হয় না নাকি? আমি হাসলাম, বললাম কাজের চাপ। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখলাম, সত্যিই বদলে গেছি। চোখের নিচে গভীর কালো দাগ, ঠোঁট শুকানো, গালের হাড় বেরিয়ে পড়ছে। মাত্র 3 দিনে। রাতে একা একা ভাবলাম ডাক্তারের কাছে যাব। হয়তো অসুখ হয়েছে, হয়তো ভিটামিনের অভাব। কিন্তু সেই রাতে যা হলো সেটার পর আর নিজেকে বোঝাতে পারিনি। রাত আনুমানিক 12টা, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি জেগে শুয়ে আছি, সিলিংয়ের দিকে তাকিয়ে। হঠাৎ ঘরের কোণে থেকে একটা শব্দ, কেউ যেন হাঁটছে, ধীরে ধীরে পায়ের শব্দ। আমি চোখ ঘোরালাম সেদিকে। কোনায় অন্ধকার, কিন্তু সেই অন্ধকারটা একটু বেশি গাঢ়, যেন অন্ধকারের মধ্যেও আরেকটা অন্ধকার। সেই গাঢ় অন্ধকারটা নড়ছে। আমি মুখ দিয়ে শব্দ করতে পারছি না। এবার স্পষ্ট বলবো, একটা ছায়া।
সেটা ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না। বিছানার পাশে এসে থামলো, তারপর একটা মুখটা মানুষের মতো না, চোখ দুটো ছিল কিন্তু সাদা, পুরো সাদা, কোনো মনি নেই। মুখ হা করলো, ভেতর থেকে কালো কিছু বের হচ্ছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হলো আমার বুকের মধ্যে কেউ হাত ঢুকিয়ে দিয়েছে, ঠান্ডা, অসহ্য ঠান্ডা। তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুখ থেকে বের হলো। যে থেকেই আমি সচেতনভাবে বলিনি, বুকের ভেতর থেকে চাপ চলে গেল, ঠান্ডা গেল, ছায়াও গেল। আমি উঠে বসলাম, হাঁপাচ্ছি, পুরনো বিছানা ঘামে ভেজা। রাশেদের দিকে তাকালাম, সে ঘুমাচ্ছে কিন্তু তার ঠোঁটে একটা হাসি। ঘুমন্ত মানুষের ঠোঁটে এভাবে হাসি থাকে না। পরদিন ভোরে ফজরে রাশেদকে ডেকে বললাম, তুমি আমার বিছানার নিচে কি রেখেছিলে? সে থমকে গেল, তারপর হাসলো, স্বাভাবিক হাসি। কি বলছো এসব? কিছু রাখিনি তো। রেখেছো? আমি দেখেছি, একটা পুতুল, কালো সুতো দিয়ে পেঁচানো। রাশেদের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তখন সে আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর চুপচাপ উঠে বাথরুমে চলে গেল। আর কথা বলল না সেদিন আমার সাথে। এর পরের 2 সপ্তাহ ছিল নরকের মতো। রাতের ঘুম প্রায় বন্ধ হয়ে গেল। ঘুমালেই ওই স্বপ্ন, কালো দরজা, বাবার কণ্ঠ, ফিসফিসানি। খাওয়া কমে গেল। সকালে ঘুম থেকে উঠলে গা এতটাই ভারী লাগতো যে বিছানা নাড়াতে কষ্ট হতো। অফিসে ভুল হতে লাগলো। একটা বড় প্রজেক্টের হিসাবে গন্ডগোল করলাম। ম্যানেজার ডেকে কথা শোনালো। কামাল একদিন আমাকে একা পেয়ে বলল, ফারহান ভাই, আপনার কি হয়েছে? চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আমি বললাম, ঠিক আছি ভাই, কিন্তু ঠিক ছিলাম না। একটা জিনিস বুঝতে পারছিলাম না, কাউকে বলবো কি করে। বলবো তো কি বলবো? যে রাতে ছায়া আসে, যে ঘুমের মধ্যে কেউ বুকে চাপ দেয়, কালো জাদু করেছে আমার উপর। কে বিশ্বাস করবে এসব? তারপর ডাক্তারের কাছে গেলাম একদিন, দুবাইয়ের একটা ক্লিনিক। ভারতীয় ডাক্তার ছিল সেদিন। ডাক্তার সব শুনে বললেন, স্লিপ প্যারালাইসিস খুবই কমন, স্ট্রেস থেকে হয়। ঘুমের ওষুধ দিচ্ছি, কিন্তু সেই রাতে স্বপ্নে আমি একটা জায়গায় দাঁড়িয়ে, চারপাশে আগুন, আর আমার সামনে একটা সত্তা, মানুষ না কিন্তু মানুষের আকৃতি নিয়েছে। সে কিছু কথা বলল, ভাষা বাংলা না, কিন্তু আমি বুঝলাম তুমি আমার। সকালে উঠে দেখি হাতের তালুতে একটা কালশিটের দাগ, যেখানে সেই কালো সুতো লেগেছিল। তারপর রাশেদ সেই সপ্তাহেই মেস ছেড়ে চলে যায়, কোনো কথা নেই। একদিন সকালে উঠে দেখি তার বিছানা খালি, জিনিসপত্র নেই। কামাল বলল রাতেই চলে গেছে, আমাকে বলে গেছে অন্য মেসে উঠেছে। আমি তার নম্বরে ফোন দিলাম, ফোন বন্ধ। আর কোনো দিন রাশেদের সাথে যোগাযোগ হয়নি। পরের মাসে আমার শরীরটা আরও ভাঙলো। ওজন কমে গেছে প্রায় 6 থেকে 7 কেজি। অফিসে ঠিকমতো কাজ করতে পারছি না। একদিন সাইটে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। হাসপাতালে নেওয়া হলো, সব টেস্ট নর্মাল। ডাক্তার বললেন সব ঠিক আছে, শুধু দুর্বলতা, বিশ্রাম নিন। কিন্তু বাংলাদেশি একজন নার্স, সে চুপি চুপি আমার পাশে এসে বলল, ভাই আপনি কি রুকিয়া করিয়েছেন? আমি তার দিকে তাকালাম। সে বলল, আমি নার্স। এসব আমার বলার কথা না, কিন্তু এখানে অনেক বাংলাদেশি রোগী আসে এই অবস্থায়, ডাক্তারি কিছুই নেই, কিন্তু ভালো হয় না। আমি জিজ্ঞাসা করলাম, রুকিয়া কোথায় পাবো? সে একটা হুজুরের নাম্বার দিল, হুজুর রুকিয়া করায়। হুজুরের কাছে গেলাম। হুজুরের নাম ছিল শায়খ মোহাম্মদ আল হারবি, বহু বছর ধরে রুকিয়া করেন। তার বাসায় গেলাম একটা শুক্রবার দুপুরে। ছোট্ট ফ্ল্যাট, পরিষ্কার, দেওয়ালে কোরআনের আয়াত লেখা ফ্রেম। হুজুর আমাকে দেখে কিছু না জিজ্ঞাসা করেই বললেন, তুমি কতদিন ধরে এই অবস্থায়? আমি বললাম, প্রায় 2 মাস। তিনি মাথা নাড়লেন, একটা চেয়ারে বসতে বললেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা। প্রথম 5 মিনিট কিছুই হলো না। আমার বুকের ভেতর যেন কিছু একটা নড়ছে। বুকের মধ্যে একটা জ্বালা, যেন কেউ আমার ভেতরে হাতড়াচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করলো। হুজুর থামলেন না। তারপর আমার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা চিৎকার, আমার না, অন্য কারো। মেইলি কণ্ঠ। আমি নিজে শুনলাম কিন্তু বুঝলাম না আমি কি করছি না করছি। হুজুর আরো জোরে পড়তে লাগলেন, চিৎকার বাড়লো। তারপর আমার শরীরে খিঁচুনির মতো হলো, চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। হুজুরের সহকারী ধরে রাখলো। তারপর 3 থেকে 4 মিনিট চললো। আমি মেঝেতে বসে হাঁপাচ্ছি, মাথা ঘুরছে, কিন্তু বুকের সেই ভার একটু হালকা লাগছে। হুজুর বললেন, তোমার ওপর শিহর করা হয়েছে।
কেউ তোমাকে ক্ষতি করতে চেয়েছিল, একটা জিন পাঠানো হয়েছিল। আমি চুপ করে রইলাম। তুমি কি কোনো জিনিস পেয়েছিলে, কোথাও লুকানো? আমি পুতুলের কথা বললাম। হুজুর বললেন, সেই পুতুলে তোমার কিছু ছিল, চুল বা নখ, আর জিনের নাম লেখা ছিল। সেই পুতুলের মাধ্যমে তোমার সাথে বাধা হয়েছে, তুমি স্পর্শ করেছো, সে পথ পেয়ে গেছে। তুমি স্পর্শ করেছো, সে পথ পেয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, শুধুই স্পর্শ করেছিলাম হুজুর? হুজুর চোখ বন্ধ করলেন, বললেন সেটাই যথেষ্ট। সেদিন তিনি কিছু আয়াত লিখে দিলেন পড়ার জন্য, জলপাইয়ের তেল দিলেন, বললেন 3 দিন পর আবার আসতে। সেই রাত ভালো গেল। প্রথমবারের মতন সেই রাতে কোনো স্বপ্ন নেই, কোনো চাপ নেই। গভীর ঘুম। ভোরে উঠে মনে হলো হয়তো শেষ হলো, কিন্তু হয়নি। 3 দিন পর আবার গেলাম হুজুরের কাছে, দ্বিতীয় রুকিয়া। রুকিয়া শুরু হওয়ার মিনিট 10 পরে আমার মুখ দিয়ে কথা বেরিয়ে আসতে লাগলো, আরবি। আমি আরবি জানি না। হুজুর সেই কথার জবাব দিলেন। আমার মুখ দিয়ে কি বের হচ্ছে আমি শুনছি, কিন্তু নিয়ন্ত্রণ নেই। একটা কথা বুঝলাম, কারণ হুজুর পরে অনুবাদ করলেন। সে বলেছিল, সে আমার, তুমি তাকে আমার কাছ থেকে নিতে পারবে না। এই জিন মানছে না, শক্তিশালী। কে পাঠিয়েছে সে এখনো সক্রিয়। যতক্ষণ পাঠানো মানুষটা এই কাজ করতে থাকবে, পুরোপুরি মুক্ত হওয়া একদমই কঠিন। আমি বললাম, সে তো চলে গেছে, রাশেদ চলে গেছে। হুজুর বললেন, শরীর চলে গেছে, কিন্তু সে যা করে গেছে সেটা এখনো কাজ করছে। রুকিয়ার পর কিছুটা ভালো, কিছুটা খারাপ, চলছি এভাবেই। কিন্তু একটা রাত ছিল যেটার কথা মনে পড়লে আজও আমার হাত কাঁপে। সেটা ছিল রমজান মাসের শেষ দিকে। আমি সেই রাতে তাহাজ্জুদ পড়েছিলাম, কোরআন পড়েছিলাম, মন একটু শান্ত ছিল। শুয়ে পড়লাম। রাত তখন 3:30 হবে, ঘুম আসছিল। হঠাৎ ফোন বাজলো, অচেনা নম্বর। ধরলাম, ওপাশে মার কণ্ঠ। ফারহান বাবা, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না, তুই কি মারা গেছিস? আমার বুক বন্ধ হয়ে গেল। মা, আমি এখনো ভালো আছি। ফারহান, আমার ছেলে, তুই কি মারা গেছিস? তোর লাশ নিয়ে আসা হয়েছে। আমি কাঁদতে শুরু করলাম। মা, আমি বেঁচে আছি মা, আমার কথা শোনো। কান্নার শব্দ, তারপর লাইন কেটে গেল। আমি সাথে সাথে মার আসল নম্বরে ফোন দিলাম। রিং হচ্ছে, তারপর মা ধরলেন। হ্যালো মা, তুমি ঠিক আছো? হ্যাঁ রে বাবা, ঠিক আছি। রাত 3টায় ফোন দিচ্ছিস কেন? কি হয়েছে? তুমি এখন ফোন দাওনি? কি বলছিস? আমি ঘুমাচ্ছিলাম। তারপর আমি চুপ করে গেলাম। মা বললেন, ফারহান কি হয়েছে, তুই কাঁদছিস? না মা, কিছু না, ভুল নম্বর থেকে ফোন এসেছিল। ফোন রেখে দিলাম। অনেকক্ষণ বসে রইলাম। তারপর ধীরে ধীরে বুঝলাম মার কণ্ঠ নকল করেছিল। মার কণ্ঠ নকল করে আমাকে ভাঙতে চেয়েছিল। সেই রাতে আর ঘুমাইনি। হুজুরের কাছে মোট 5 বার গেছি। 5ম সেশন চলে। হুজুর অনেকক্ষণ পড়লেন। আমার শরীর কাঁপছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে। তারপর হুজুর থামলেন, দীর্ঘশ্বাস দিলেন, আমাকে বললেন, ফারহান, তোমাকে একটা সত্য কথা বলবো। আমি তাকিয়ে রইলাম। জিনটা দুর্বল হয়েছে, কিন্তু চলে যায়নি। সে বলছে সে থাকবে। কেন? হুজুর একটু চুপ করে রইলেন। তারপর বললেন, সে বলছে তুমি সেই সুতো স্পর্শ করেছিলে নিজের ইচ্ছায়। তুমি জানতে না, কিন্তু এই অজুহাতটা ধরে রেখেছে। তারপর আমি বললাম, এর থেকে বের হওয়ার উপায় নেই? হুজুর বললেন, উপায় আছে, কিন্তু সময় লাগবে। তোমাকে নিয়মিত রুকিয়া করতে হবে, কোরআন পড়তে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, এবং যে পাঠিয়েছে তাকে খুঁজে বের করতে হবে। তারপর আর রাশেদকে খুঁজে পাইনি। কোনো পরিচিত বলতে পারেনি সে কোথায়, যেন মাটির মধ্যে মিলিয়ে গেছে। এই মেলটি লিখেছি আজ রাত 2টায়। দুবাইয়ের এই ছোট্ট ফ্ল্যাটে একা থাকি এখন। সালাম ভাই দেশে ফিরে গেছেন, কালাম অন্য মেসে। একা একা থাকি এখন, আর কাউকে এই বিপদে ফেলতে চাই না। হুজুরের দেওয়া রুকিয়া এখনো চলছে, নিয়মিত পড়ছি। অনেকটা ভালো আছি, কিন্তু পুরোপুরি মুক্ত হইনি। কারণ এখনো রাতে মাঝে মাঝে পায়ের শব্দ পাই। এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে কেউ আসে, আমার নাম ধরে ডাকে, আমার বাবার কণ্ঠে। আজ রাতেও মেলটা লেখার আগে একবার ডেকেছিল, আমি জবাব দেইনি। উঠে অজু করেছি, আইতুল কুসরি পড়েছি, তারপর বসেছি এই মেইল লিখতে। ভাই, আমি জানি না আমার পুরো মুক্তি হবে কবে।
হুজুর বলছেন ইনশাআল্লাহ হবে, শুধু ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমি রাখছি। আপনি যদি এই গল্পটা বলেন, শুধু একটাই অনুরোধ, বলবেন অচেনা জায়গায় কোনো জিনিস পেলে স্পর্শ করবেন না, শুধু এতটুকুই যথেষ্ট। ফারহান আহমেদ, দুবাই, রাত 2:47। ভাই ও বোনেরা, ফারহান ভাইয়ের সাথে গত সপ্তাহে কথা হয়েছে। তিনি এখনও দুবাই আছেন, রুকিয়া চলছে এখনও। আল্লাহ তাকে সুস্থ করুন। আর যারা শুনছেন, রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, নিশ্চিত হয়ে নিন সত্যিই কেউ আছে কিনা।